মহাকর্ষ বলের উপরিপাতন বা সুপারপজিশন অফ গ্র্যাভিটেশনাল ফোর্স নিয়ে আমরা এখন জানব। এর মানে হচ্ছে যে যদি তুমি দুটো বস্তুকে একটা নির্দিষ্ট ডিস্টেন্সে রাখো তাহলে তো অবশ্যই একটা বস্তু আর একটা বস্তুকে টানবে, এটাই হচ্ছে নর্মাল ন্যাচারাল নিয়ম। কিন্তু যদি এই দুটো বস্তুর মাঝে আরও অন্য কয়েকটা বস্তু চলে আসে তখন কিন্তু প্রথম বস্তু দ্বিতীয় বস্তুকে ওভাবে আকর্ষণ নাও করতে পারে, কেননা সে কিন্তু এখন অন্য একটা বস্তুকে আকর্ষণ করছে। তার মানে প্রথম বস্তুর উপর অনেকগুলো আকর্ষণ বলের কাজ সেখানে করবে। তো এটা আমি একটু ছবির মাধ্যমে দেখাই তোমাদেরকে, তাহলে বুঝতে সুবিধা হবে। খেয়াল করে দেখো, আমরা এখানে গোলাপি কালারের বা পিঙ্ক কালারের যে বস্তুটাকে দেখতে পাচ্ছি তাকে আমরা একটা জায়গায় রাখলাম, কিউ নামক একটা পয়েন্টে রাখলাম, এবং আমি একদম প্রথমে যদি Q1 পয়েন্টে অন্য একটা বস্তুকে আনি তাহলে অবশ্যই ওই বস্তু এবং এই পিঙ্ক কালারের বস্তুর মধ্যে একটা আকর্ষণ বল কাজ করবে, যেটা আমরা দেখতে পাচ্ছি F1। তাহলে আমাদের Q1 বিন্দুতে যে বস্তুটা বসে আছে ব্লু কালারের, এটা তার দিকে F1 বলে কিউ নামক এই বিন্দুতে বসে থাকা বস্তুকে বা পিঙ্ক কালারের বস্তুকে টানতে থাকবে। আবার এক্ষেত্রে আমি যদি তৃতীয় একটা বস্তুকে নিয়ে আসি এখানে Q2 পয়েন্টে, এবং এই বস্তুটাও যদি F2 পরিমাণ বলে তার নিজের দিকে পিঙ্ক কালারের এই বস্তুটাকে টানা শুরু করে, তাহলে কিন্তু পিঙ্ক কালারের এই বস্তুটা একটু বিপদে পড়ে যাবে, কেননা সে আসলে দুটো বল দ্বারা এখানে আকর্ষিত হচ্ছে। একটা হচ্ছে Q1 বিন্দুতে বসে থাকা এই বস্তুটা দ্বারা, আরেকটা হচ্ছে Q2 বিন্দুতে বসে থাকা আরেকটা বস্তু দ্বারা। তখন আসলে কি হবে, তখন আমাদের এই দুটো বলের কোনোটাই 100% কাজ করবে না। তখন যেটা হবে, আমরা সামান্তরিক সূত্রে যেটা পড়েছি সেটাই, দ্যাট মিনস আমাদের Q1 পরিমাণ বস্তু মানে Q1 বিন্দুতে বস্তুটা এদিকে টানছে, Q2 বিন্দুতে বস্তুটা এদিকে টানছে, এবং এই দুটো টানের ফলে পিঙ্ক কালারের বস্তুটা দুজনের কারো কাছে যাবে না, সে ঠিক মাঝখান বরাবর এই দিক বরাবর চলে যাবে। তাহলে এই কনসেপ্টটা টোটালি আমাদের যে সামান্তরিকের সূত্র পড়েছিলাম আমরা, বা ভেক্টর যোগের যে সূত্রগুলো পড়েছিলাম অনেকটা এরকমই, বাট এখানে ভেক্টর হিসেবে কাজ করছে মহাকর্ষীয় বল বা ফোর্স। তাহলে যখন একটা নির্দিষ্ট জায়গায় অনেকগুলো বস্তু থাকে এবং সেই বস্তুগুলোর মধ্যে যদি আমি এক্সট্রা একটা বস্তুকে বসাই, তাহলে সেই অবজেক্ট বা বস্তুটা আসলে প্রত্যেকটা বস্তু দ্বারা আকর্ষিত হবে এবং প্রত্যেকটা বস্তুই চাবে তার দিকে যেন ওই অবজেক্টটা চলে আসুক, এবং ওই বস্তুটা আসলে সব দিক বরাবর যাবে না, সে একটা নির্দিষ্ট লব্ধি বল বরাবর কাজ করবে এবং সেদিক বরাবরই যাবে। যেমন এখানে দেখতে পাচ্ছি রেজাল্টেন্ট ফোর্স মানে হচ্ছে লব্ধি বল, যেটাকে ইংলিশে রেজাল্টেন্ট ফোর্স বলা হয়। তাহলে এই বিষয়টাকে আমি যদি একটু সহজ করি তোমাদের জন্য, সামান্তরিকের সূত্রের মতো যদি নিয়ে আসি, তাহলে এই ছবিটা তোমরা খেয়াল করতে পারো। এখানে দেখতে পাচ্ছ যে M1 এবং M2 দুটো নির্দিষ্ট ভরের বস্তু, এবং এই দুটো বস্তুর কাছাকাছি একটা বস্তু আমি M3 ভরের বস্তুকে নিয়ে এসেছি। তো M3 ভরের বস্তুটা যখন নিয়ে আসলাম তখন আমাদের M2 ভরের বস্তুটাও তাকে একটা নির্দিষ্ট বলে টানছে, যেটা হচ্ছে F32, এবং M1 ভরের বস্তুটা তাকে একটা নির্দিষ্ট বলে টানছে, যেটা হচ্ছে F31। তো তখন আমাদের এই দুটো টানার ফলে যে ফোর্স তৈরি হলো, এই ফোর্সের মধ্যে অবশ্যই একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল কাজ করবে, ধরে নাও এটা হচ্ছে আমাদের আলফা অ্যাঙ্গেল, এবং এই অ্যাঙ্গেলটা যখন কাজ করবে তখন কিন্তু আমাদের M3 ভরের বস্তুটা 100% M1 এর কাছেও যাবে না, আবার 100% M3 এর কাছেও যাবে না, সে আসলে একদম মাঝ বরাবর চলে যাবে সামান্তরিকের সূত্রের মতো। তার মানে আমরা যদি একটু দেখি, তাহলে আমাদের M3 ভরের বস্তুটা ঠিক এই বরাবর যাত্রা করবে, বা তার উপর যে লব্ধি বলটা কাজ করবে সেটা কাজ করবে ঠিক মাঝামাঝি এই অঞ্চল বরাবর। তার মানে এই ধরনের ম্যাথের মধ্যে যদি দুটো বস্তুকে দেওয়া থাকে তাহলে আমরা সহজেই সেই দুটো বস্তুকে কাজে লাগিয়ে সামান্তরিকের সূত্র অ্যাপ্লাই করতে পারি, যেখানে আমাদের দুটো বস্তুর মধ্যবর্তী অ্যাঙ্গেল জানলেই হবে, এবং আমাদের ওই দুটো বস্তুর জন্য যে ফোর্স তৈরি হয় তার লব্ধি বল বা লব্ধি ফোর্সের মানও এখান থেকে আমরা বের করতে পারবো। তো এটা তো গেল আমাদের দুটো বস্তুর কাহিনী, দ্যাট মিনস যদি কোনো একটা বস্তু অন্য কোনো দুটো বস্তু দ্বারা গ্র্যাভিটেশনাল ফোর্সের মাধ্যমে আকর্ষিত হয় সেটা। বাট যদি দুটোর বেশি ফোর্স থাকে তখন কি করব? তখন আমাদের সিস্টেমটা অনেকটা এরকম। খেয়াল করে দেখো, আমাদের এখানে পিঙ্ক কালারের একটা বস্তু রয়েছে এবং তার চারপাশে কিন্তু কিছু ব্লু কালারের বস্তু রয়েছে, এবং তুমি ধরে নাও যে প্রত্যেকটা ব্লু কালারের বস্তুর ভর আসলে ডিফারেন্ট। তুমি তোমার ইচ্ছা মতো ধরতে পারো, এটা ধরতে পারো M1, এই ভরটা ধরতে পারো M2, এই ভরটা ধরতে পারো হচ্ছে M3। এভাবে করে তুমি যদি পিঙ্ক কালারের বলের ভরটা M ধরো, তাহলে বাকিগুলোর ভর তুমি সেমও ধরতে পারো, ডিফারেন্টও ধরতে পারো, তুমি জানো না। তো এভাবে করতে করতে একটা সময় আমি ধরলাম এটা হচ্ছে M(n), মানে n সংখ্যক বস্তুর মাঝে পিঙ্ক কালারের এই বস্তুটা বসে আছে। আমি জানি না n এর মানটা কত,
এনের মানটা 10, 20, 30 হতে পারে। তো আমরা এই ছবিতে মোটামুটি 6টা বস্তু দেখিয়েছি, বাট এমন না যে 6টা বস্তুই থাকবে, অনেকগুলো বস্তু হতে পারে। তো যখন অনেকগুলো বস্তু একটা বস্তুকে ঘিরে রাখবে, তখন ওই অনেকগুলো বস্তু সেই একটা বস্তুকে টানতে থাকবে গ্র্যাভিটেশনাল ফোর্সের মাধ্যমে বা মহাকর্ষীয় বলের মাধ্যমে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এই যে M1 ভরের বস্তুটা পিঙ্ক কালারের বস্তুটাকে তার দিকে টানছে, M2 ভরের বস্তুটাও পিঙ্ক কালারের বস্তুটাকে তার দিকে টানছে। এভাবে টানতে টানতে বেসিক্যালি সবগুলো বস্তুই কিন্তু মাঝখানে থাকা পিঙ্ক কালারের বস্তুকে তার দিকে টানছে, এবং এর টানার ফলে যে বলটা কাজ করছে এখানে, এটা অবশ্যই গ্র্যাভিটেশনাল ফোর্স বা মহাকর্ষীয় বল। এখন এই মহাকর্ষীয় বলগুলোর বিভিন্ন মান দেওয়া আছে। আমরা এখানে একটা মান মনে হয় দেওয়া নেই, আমরা এটাকে ধরতে পারি 1.5 ধরতে পারি। তো বিভিন্ন বলে তারা হচ্ছে একে অপরকে টানছে, এবং বল যেহেতু ভেক্টর রাশি, তাই আমরা এই মানগুলোকে বিভিন্ন ভেক্টর রাশি হিসেবে ধরতে পারি। এটাকে আমি ধরলাম 1.6। আর এখন আমি যদি এই পিঙ্ক কালারের বস্তুর উপর টোটাল লব্ধি বল বের করতে চাই, তাহলে আমাকে যেটা করতে হবে, যতগুলো বল এখানে কাজ করেছে প্রত্যেকটা বলের ভেক্টর যোগফল নিতে হবে। তো তুমি এটাকে f(n) ধরতে পারো। ওকে, তো বিষয়টা এরকম হবে যে অ্যাপ টোটাল যদি আমি ধরি, এই টোটাল বলটা কাজ করছে গোলাপি কালারের যে বস্তুটা বসে আছে তার উপর, তাহলে এই বলের মান হবে বাকি বস্তুগুলো যেই বলেটাকে টানছে প্রত্যেকটা বলের ভেক্টরের যোগফল। দ্যাট মিনস তুমি এখানে f1 থেকে 2 ওর সাথে যোগ করতে পারো। কি আছে আমাদের এখানে? 1, 2 আছে, 1, 3 আছে, 1, 4, 1, 5, 1, 6 আছে। তার মানে তুমি সরাসরি এগুলোকে যোগ করে দিতে পারো। 1, 3, তারপর হচ্ছে f1, 4, তারপর f1, 5, ফাইনালি আমাদের হবে f1, 6। এবং এরকম করতে করতে আমরা দেখতে পাচ্ছি এখানে f1, 2, 1, 3, 1, 4, 1, 5, 1, 6 এর পরও আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে আমাদের fn। তার মানে আমি বলতে পারি এখানে বস্তু যদি অনেকগুলো থাকে, তাহলে অনেকগুলো বলের ভেক্টর যোগ হবে। ফাইনালি শেষ বস্তুটা যে বলটাকে আকর্ষণ করবে, সেই বলের ভেক্টর যোগফলটা এখানে যোগ হয়ে যাবে। তো এই জায়গাটাতে খেয়াল করে দেখো আমরা কি করেছি, ভেক্টর যোগফল করেছি। আমরা এখানে কিন্তু স্কেলার যোগফল করতে পারবো না। কেন? কারণ এখানে পিঙ্ক কালারের বস্তুটাকে বিভিন্ন দিক বরাবর আমাদের আশেপাশে থাকা বস্তুগুলো টানছে। যদি সবগুলো একই দিক বরাবর টানতো, তাহলে আমরা কিন্তু সরাসরি ভেক্টর যোগ না করে রিয়েল লাইফের যে যোগগুলো ছিল স্কেলার যোগ, সেটা করতে পারতাম। বাট এখানে আমরা ভেক্টর যোগ করব, কারণ এক একটা বলের মানে ডিরেকশনটা চেঞ্জ। যেমন f1 থেকে 4 এই ডিরেকশন বরাবর কাজ করে, আবার f1 থেকে 6 এই ডিরেকশন বরাবর কাজ করে। তাহলে একটা বলের সাপেক্ষে আরেকটা বলের ডিরেকশন কিন্তু ডিফারেন্ট, বা বলা যায় তাদের কৌণিক যে ব্যবধান সেটা কিন্তু ডিফারেন্স। আর যেখানে কৌণিক ব্যবধান ডিফারেন্স থাকবে, সেখানে আমরা ভেক্টর যোগ নিয়ে কাজ করব। আরেকটা বিষয় হচ্ছে আমাদের ফাইনাল যে যাত্রা, সেটা কিন্তু আমরা এখান থেকে জানবো না। দ্যাট মিনস আমাদের এখানে হিসাব করে বের করতে হবে যে ফাইনালি আমাদের এই গোলাপি কালারের বলটা কোন দিক বরাবর যাত্রা করে, কেননা তাকে সব দিক দিয়েই সবাই টানছে। এবং এক্ষেত্রে আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে, তুমি যে এখানে f(t) = f1, 2, f1, 3, f1, 4 এই জিনিসগুলো লিখেছো ভেক্টর আকারে, এই ভেক্টর প্রকাশটা কিন্তু আমরা অলরেডি পড়েছি। তার মানে তুমি এখানে যদি সরাসরি সূত্রটা এভাবে লিখে দাও, দ্যাট মিনস f1, 2 এর দিকে যদি আমি তাকাই, আমি কোথায় দেখতে পাচ্ছি? এই যে এটা। তাহলে দেখো তুমি যদি একটু f1, 2 এর দিকে তাকাও, তাহলে f1, 2 বলটা আসলে কাজ করছে মাঝখানে থাকা বড় হাতের m ভরের বস্তু এবং m5 বস্তুর মাঝামাঝি জায়গায়। দ্যাট মিনস এই বলটা হচ্ছে আমাদের f1, 2। তাহলে তুমি যদি f1, 2 এই বলের ভেক্টরটাকে বের করতে চাও, তোমাকে প্রথমে অবশ্যই মান লিখতে হবে g ইন্টু গোলাপি কালারের বলের ভর ইন্টু নীল কালারের বলের ভর, যেটা ছিল m5, ডিভাইড বাই তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গ। তো আমি কথার কথা মধ্যবর্তী একটা দূরত্ব দিলাম, ধরে নাও এটা হচ্ছে r দূরত্ব, এটা হচ্ছে r। তাহলে সেই r এর বর্গটা হবে। কিন্তু এটা যেহেতু ভেক্টর যোগফল, তাই আমাদের এখানে ভেক্টরটাকে আনতে হবে। এবং এই ভেক্টরটা আসলে কি হবে? এই ভেক্টরটা আমরা ভেক্টর সূত্র থেকে দেখেছিলাম যে যদি আমরা এভাবে কাজ করি, তাহলে আমাদের ভেক্টরটা হবে ইউনিট ভেক্টর। এবং ইউনিট ভেক্টর বলতে আমরা কি বুঝি? আমরা বুঝি যে r এর ইউনিট ভেক্টর। দ্যাট মিনস এখানে হবে r ভেক্টর ডিভাইড বাই হবে r ভেক্টরের মান। এই জিনিসটা কিন্তু তোমার এখানে আনতে হবে, এনে তারপর তোমাকে বাকি হিসাবগুলো করতে হবে। দ্যাট মিনস যখন তুমি ভেক্টর যোগফল করবে, তখন সরাসরি মান লিখে দিয়ে যোগ করলেই হবে না, তোমাকে অবশ্যই ভেক্টর এই জিনিসটাকেও আনতে হবে। আর আমরা ভেক্টর আনতে পারি সরণ ভেক্টরের যে সরণের দিক আছে সেই দিক বরাবর। তো তাই যদি হয়, তাহলে আমরা এইভাবে বাকিগুলো করতে পারবো। এবং তোমাদেরকে আরও একটা মজার কনসেপ্ট দেখাবো, সেটা হচ্ছে এই জিনিসটা। খেয়াল করে দেখো,
যদি আমাদের এমনভাবে তিনটা বস্তু বসানো থাকে যে তিনটা বস্তু একে অপরের সাপেক্ষে সেম ডিস্টেন্সে রয়েছে, তাহলে ওই তিনটা বস্তু মিলে একটা ইকুইটোরিয়াল ট্রায়াঙ্গেল বা বলা যায় সমবাহু ত্রিভুজ তৈরি করবে। তো সমবাহু ত্রিভুজটা যখন তৈরি করবে তখন কিন্তু তিনটা বল মানে তিনটা ভরের যে বস্তু, এদের ভরটা যদি আমি সমান রাখি, কথার কথা এটা হচ্ছে এম, এটা হচ্ছে এম ভর এবং এটাও হচ্ছে এম ভর, তখন কিন্তু তারা পরস্পর তিনজন তিন দিকে যাত্রা করবে এবং তাদের যাত্রাটা সেম হবে এবং তারা সেম জায়গায় মিলিত হবে। কিভাবে? খেয়াল করে দেখো, আমি যদি এই বিন্দুটাকে এ ধরি, এটাকে যদি আমি বি ধরি আর এটাকে যদি আমি সি ধরি, তাহলে এই বিন্দুতে বসে থাকা বস্তুটার দিকে একটু ফোকাস করি আমরা। এই বিন্দুতে বসে থাকা বস্তুটাকে বি বিন্দুতে বসে থাকা বস্তুটা এদিক বরাবর টানছে, আবার সি বিন্দুতে বসে থাকা বস্তুটাও এদিক বরাবর টানছে। তখন এই বিন্দুতে বসে থাকা বস্তুটা ঠিক মাঝামাঝি জায়গা বরাবর যাবে, যেহেতু তাদের ভর সমান। এবং আর একটা জিনিস দেখাই, যেহেতু তারা সমবাহু ত্রিভুজ তৈরি করেছে, তাই প্রত্যেকটার মাঝামাঝি অ্যাঙ্গেল হচ্ছে 60 ডিগ্রি, যেটা আমরা অলরেডি জানি। এটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি। এখন আমাদের যেহেতু বাকি দুটো বস্তুর ভর সেম এবং তারা সেম ডিরেকশন বরাবর মানে 60 ডিগ্রি ডিরেকশন বরাবর টানছে একে অপরকে, সেজন্য আমরা বলতে পারি এতটুকু অ্যাঙ্গেল হবে 30 ডিগ্রি এবং বাকি এতটুকু অ্যাঙ্গেল হবে আমাদের 30 ডিগ্রি। তার মানে আমাদের এই নামক বস্তুটা 30 ডিগ্রি অ্যাঙ্গেল বরাবর উপরের দিকে যাত্রা শুরু করবে, মানে এই বিন্দুতে বসে থাকা বস্তুটা। সেম কনসেপ্ট আমি যদি বি বিন্দুতে বসে থাকা বস্তুর দিকে খাটাই, একই কাজ হবে। দ্যাট মিনস বি বিন্দুতে বসে থাকা বস্তুটাকে এই বিন্দুতে বসে থাকা বস্তু টানবে এদিক বরাবর, আবার সি বিন্দুতে বসে থাকা বস্তু এদিক বরাবর টানবে, সেটাও কিন্তু ঠিক 30 ডিগ্রি বরাবর এই জায়গাটাতে যাওয়ার চেষ্টা করবে। একইভাবে সি বিন্দুতে বসে থাকা বস্তুকেও কিন্তু এই বিন্দুতে বসে থাকা বস্তু এদিক বরাবর টানবে, বি বিন্দুতে বসে থাকা বস্তু এদিক বরাবর টানবে, তখন সি বিন্দুতে বসে থাকা বস্তু ঠিক 30 ডিগ্রি বরাবর এদিকে যাত্রা শুরু করবে। তাহলে ফাইনাল যাত্রা যেটা হবে সেটা অনেকটা এমন হবে, যদিও আমার সাথে মিলে নাই। যাই হোক, আমার স্কেল ব্যবহার করা উচিত ছিল, তো যদিও আমি করি নাই, তার মানে আমাদের অনেকটা যাত্রা এই বরাবর হবে। তো আমি এগুলো একটু মুছে দিচ্ছি বোঝার সুবিধার জন্য। তাহলে আমাদের ফাইনাল যাত্রাটা যদি এই বরাবর হয় তিনটা বস্তুর, এবং এই যাত্রাটা কিন্তু একই সাথে শুরু হবে, এটা খুবই ইম্পর্ট্যান্ট। তার মানে তোমরা মনে করতে পারো যে এই বিন্দুতে বসে থাকা বস্তু একটু পরে যাত্রা করবে আর বি বিন্দুতে বসে থাকা বস্তুর আগে যাত্রা করবে, আসলে তা না। যদি তুমি মহাশূন্যে নিয়ে এই তিনটা বস্তুকে ঠিক এভাবে রাখো একদম মাপে মাপে, তাহলে তারা কিন্তু একই সাথে যাত্রা শুরু করবে এবং একটা সময় তারা এই বরাবর মিলে যাবে এবং তাদের এই যে মিলনটা হবে, এই মিলনটা হবে একদম ত্রিভুজের যে ভারকেন্দ্রটা রয়েছে সেই ভারকেন্দ্রের মধ্যে। তাহলে এটা একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট যে তুমি যদি সেম ভরের তিনটা বস্তুকে একদম সেম ডিস্টেন্সে রাখো, তাহলে তারা ওই সেম ডিস্টেন্সে অতিক্রম করতে চাইবে ত্রিভুজের ভারকেন্দ্র বরাবর। এবং এখানে তারা যে ডিস্টেন্সটা অতিক্রম করেছে এটা যদি আর হয়, এটাও হবে আর এবং এটাও হবে আর। তার মানে এখানে কিন্তু একই সাথে তিনটা বস্তুর উপরই বলের উপরিপাতন কাজ করছে, বা বলা যায় বলের যে সুপারপজিশন ফোর্সের সুপারপজিশন সেটাও কাজ করছে। তেমনই প্রথম ছবির ক্ষেত্রেও কিন্তু তাই ঘটে। তার মানে M5 বস্তুটার কথা যদি আমি ধরি, M5 ভরের বস্তু, এটা যেমন পিঙ্ক কালারের বলকে আকর্ষণ করছে, পিঙ্ক কালারের বলটাও কিন্তু M5 বস্তুটাকে আকর্ষণ করছে। তাহলে বলের উপরিপাতন শুধুমাত্র একটা বস্তুর উপরেই কাজ করে না, একটা সিস্টেমে যতগুলো বস্তু থাকে প্রত্যেকটা বস্তুর উপরেই বলের উপরিপাতন কাজ করে এবং প্রত্যেকটা বস্তুর ক্ষেত্রে বলের উপরিপাতনটা হিসাব করা হয় আমাদের ভেক্টর যোগের মাধ্যমে। এরপর আমরা একটা ফাইনাল অ্যানিমেশন দেখব যেটা খুবই রিয়েল লাইফ এক্সাম্পল, সেটা হচ্ছে এটা। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে সূর্যকে কেন্দ্র করে একটা উপবৃত্তাকার পথে আমাদের পৃথিবী ঘুরছে এবং পৃথিবীর চারপাশে কিন্তু একটা চাঁদ ঘুরছে আসা, পৃথিবীর চারপাশে চাঁদ একটাই আছে। এখন এখানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে, ফ্যাক্ট হচ্ছে চাঁদকে নিয়ে বা মুনকে নিয়ে। চাঁদের মধ্যে যে ঘটনা ঘটে সেটা হচ্ছে চাঁদ একই সাথে দুটো বল দ্বারা আকর্ষিত এখানে, একটা হচ্ছে পৃথিবী আর একটা হচ্ছে সূর্য। তার মানে যখন চাঁদটা পৃথিবীর খুব কি বলবো, সূর্য এবং পৃথিবীর মাঝে যখন চাঁদটা থাকে তখন ওই চাঁদকে পৃথিবীও টানতে থাকে এবং সূর্যও কিন্তু টানতে থাকে। এবং একই সাথে চাঁদটা যখন পৃথিবীর অপর পৃষ্ঠে চলে যায়, খেয়াল করে দেখো, আমি একটু মার্ক করে দিই। যদি আমি এই জায়গাটাতে চাঁদটাকে মার্ক করে দিই, চাঁদটা আসুক, রাইট, এরকম একটা জায়গা, এই জায়গাটাতে যখন চাঁদটা আসবে তখন দেখতে পাবে যে চাঁদ একদিকে,
তার পেছনে হচ্ছে পৃথিবী, তার পেছনে হচ্ছে সূর্য। খেয়াল করে দেখো, আসছে আবার এখানে। তো আস্তে আস্তে তুমি দেখতে পাচ্ছ প্রথমে সূর্য, তারপর পৃথিবী, তারপরে চাঁদ। এই যে ঠিক এই জায়গাটাতে তখন কিন্তু একই সাথে চাঁদের উপর দুটো বল কাজ করে, একটা হচ্ছে পৃথিবীর বল, আরেকটা হচ্ছে সূর্যের বল। তার মানে আমাদের টোটাল সোলার সিস্টেমের মধ্যে চাঁদের মধ্যে বেসিক্যালি অনেকগুলো বল কাজ করে। সূর্যের বল, পৃথিবীর বল, একই সাথে বৃহস্পতি গ্রহ আছে, শুক্র গ্রহ আছে, শনি গ্রহ আছে। তার মানে প্রত্যেকটা বস্তুকে যেহেতু আকর্ষণ করছে মহাবিশ্বে বা মহাশূন্যে, তা আমরা বলতে পারি এই জায়গাটা তো বলের উপরিপাতন নীতিটা কাজ করে। এবং এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে, কখনোই একটা বস্তুকে আমি যদি মহাবিশ্বে ছেড়ে দিই, তার মানে এই না যে কেবলমাত্র একটা নির্দিষ্ট বস্তু ধারে সেটা আকর্ষিত হবে। কোনো একটা বস্তুকে তুমি যদি মহাবিশ্বে ছেড়ে দাও বা মহাশূন্যে ছেড়ে দাও, তখন ওই বস্তুটাকে আসলে আশপাশ থেকে আরও হাজার হাজার অসংখ্য কোটি কোটি বস্তু আকর্ষণ করে। তার মানে প্রতিটা বস্তুর মধ্যেই বলের উপরিপাতন এই নীতিটা কাজ করে। তো এটাই ছিল আমাদের আজকের ফাইনাল অ্যানিমেশন। তোমরা হয়তো বুঝতে পারছো যে যদিও আমি বলছি চাঁদের উপর এখানে কেবল সূর্য এবং পৃথিবী বল প্রয়োগ করছে, আসলে তা না। আমাদের সৌরজগতের বাইরে যত ধরনের গ্রহ, উপগ্রহ, নক্ষত্র আছে, সবারই কিন্তু কিছু না কিছু কন্ট্রিবিউশন আছে আমাদের চাঁদের উপর।